আবারও রাজনৈতিক কর্মসূচিতে সরগরম হচ্ছে রাজধানীর রাজপথ। নয়াপল্টনে দুপুরে সমাবেশ করবে বিএনপি, আর আগামীকাল মোহাম্মদপুরে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির সমাবেশ শুরু হবে বিকাল ৩টায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। এর আগে বৃহস্পতিবার ১৯টি শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। এ সময় সমাবেশের আয়োজকদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানায় ডিএমপি। এদিকে ১৮টি শর্ত দিয়ে কাল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে মোহাম্মদপুরে শান্তি সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক মত বিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরের শুরুতে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের নিয়ে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাসভবনে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। পরে যোগ দেন মতবিনিময় সভায়। বক্তব্যে কৃষি সামগ্রীর উন্নয়ন ও দেশব্যাপী কর্মসংস্থান তৈরিতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। কষ্টটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম সংশোধনের ঘোষণা দিয়ে এই ধারণা ছড়িয়ে দেওয়ার কথা জানান সরকার প্রধান। দাড়িয়ারকুল আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। সমস্ত কিছু দেওয়া হয়েছে। আমি বলছি আমি নিজে যাব, সকলের সঙ্গে মত বিনিময় করব এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরো প্রচার পায়, তারই ব্যবস্থা করব। সেই জন্য দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমানে পরিবর্তন আনতে কৃষি উন্নয়ন ও সমবায়ের বিকাশে জোর দেন প্রধানমন্ত্রী। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে। পরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ এবং বাইসাইকেল, সেলাই মেশিন, ভ্যান ও নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। রাষ্ট্রীয় সম্মান আর শ্রদ্ধায় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে বিদায় জানালো বিমান বাহিনী। সকালে ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে ৩ বাহিনীর সদস্যদের হয় ফিউনারেল প্যারেড। আসিমের বাবার প্রত্যাশা, দেশের জন্য তার একমাত্র সন্তানের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। মানিকগঞ্জের সাটুরিয়ায় ডক্টর আমানুল্লাহ ও শিক্ষিকা নীলুফার খানমের একমাত্র ছেলে আসিম জাওয়াদ। এক যুগের বেশি চাকরি জীবনে বিমান বাহিনীর কোনো প্রশিক্ষণেই দ্বিতীয় হননি, ছিলেন ফাইটার বিমানের প্রশিক্ষকও। শুক্রবার সকালে তার মরদেহ আনা হয় ঢাকা বিমান বাহিনীর ঘাঁটিতে। সেখানেই হয় ফিউনারেল প্যারেড। পরে তার জানাজায় অংশ নেন বিমান বাহিনীর সহকর্মী, ছাত্র ও ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আসিমের বাবার প্রত্যাশা, দেশের জন্য তার একমাত্র সন্তানের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আসিম নিজের ইচ্ছায় মায়ের অমতে দেশের সেবায় যোগ দিয়েছিলেন বিমান বাহিনীতে। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে, ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। সবচেয়ে বড় আমার, ওর 2টা ছেলে, ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে। 6 বছরের কন্যা ও 9 মাসের ছেলের বাবা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জানাজা শেষে সেওতা কবরস্থানে নানার কবরে কিছুক্ষণের মধ্যে সমাহিত করা হবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে। দুপুর 12টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নেওয়া হয় আসিম জাওয়াদের মরদেহ। সাথে ছিলেন তার বাবা, স্ত্রী ও 2 সন্তান। এর আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন নিহতের মা নীলুফা আক্তার। বিমান থেকে নামিয়ে মরদেহ রাখা হয় অ্যাম্বুলেন্সে।
এ সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন পরিবার স্বজনসহ কয়েকশো মানুষ। বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে নিহত হন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। এই ধরনের একটা চৌকস অফিসার তৈরি করতে মানুষের এই সরকার এবং তার বাবা মার অক্লান্ত পরিশ্রম থাকে। এই ক্ষতি কিভাবে ওর বাবা মা পুষিয়ে উঠবে আমার জানা নেই। আমরা তাকে হারিয়ে আমরা খুব অসহায়, সবচেয়ে বেশি অসহায় তার মা। তার মতো একটি মেধাবী ছাত্র, মেধাবী পাইলট, যা নাকি বাংলাদেশের অহংকার, সারা জাতির জন্য সে অহংকার ছিল। কারণ সে জীবনে মানিকগঞ্জে এই মুহূর্তে চলছে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজার প্রস্তুতি। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর রহমান, জানাজার সবশেষ প্রস্তুতি জানাবেন। দেখুন, আপনি জানেন 11:50 এরপরে তার যে স্বজনরা আছে, মা বাবা, তারা তাদেরকে দেখার জন্য সেখানে তারা আছেন এবং আমরা কিন্তু আমাদের বিতরক এবং আপনারা জানেন যে এখন কিন্তু সেই জানাজারি কর্মকর্তারা আছেন এবং এর আগে চট্টগ্রামের পতেঙ্গা বিধ্বস্ত বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি 11 ঘণ্টা পর কর্ণফুলী নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে আইএসপিআর। দুর্ঘটনার কারণ জানতে বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে মারা গেছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। গুরুতর আহত হয়েছেন উইং কমান্ডার সোহান হাসান খান। হাইড্রোলিক ব্রেক বিকল হয়ে পাইলট ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেল এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট। শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন জানান, সকাল 8:45টায় 191 জন যাত্রী ও 7 জন ক্রু নিয়ে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রামে আসে। অবতরণের আগেই পাইলট হাইড্রোলিক ব্রেক সমস্যার কথা বিমানবন্দরের কন্ট্রোল রুমে জানায়। সেই অনুযায়ী রানওয়েতে ব্যবস্থা নেওয়া হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করলে বিকল্প ব্যবস্থায় সেটি সরিয়ে নেওয়া হয়। সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। তাপপ্রবাহের কারণ দেখিয়ে ব্যবসায়ীরা মুরগির দাম বাড়ালেও তাপমাত্রা কমার পর কমেনি দাম। উল্টো ডিমের দাম বাড়ানো হয়েছে। সঙ্গে বেশিরভাগ সবজির দামও বাড়তির দিকে। টানা তাপপ্রবাহের সময় অনেক খামারে হিট স্ট্রোকে মারা যায় মুরগি, যার প্রভাব পড়ে মাংস ও ডিম উৎপাদনে। তাপমাত্রা কমলেও বাজার স্বাভাবিক হয়নি এখনো। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। কেজিতে 210 থেকে 220 টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। আর সোনালী মুরগির কেজি 380 টাকা। ডিম মুরগির তো দাম আসুই, অনদের ব্রয়লার মুরগি তো 240 টাকা কেজি হয়ে গেছে, আর দেশি মুরগি তো 200-250 টাকা নিচে না। তো বাচ্চা খাইব কিভাবে? গরমের কারণে বাচ্চা মারা যাইতেছে, স্টক করতেছে। এই ব্রয়লার মুরগি তো আপনার এগুলো তো মানে ফার্মের জাত, তো এগুলো ধরনা গরম সহ্য করতে পারে না। মাংসের পর বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহে ফার্মের মুরগির ডিমের ডজন 120 টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে 140 টাকায়। পাড়া মহল্লার দোকানে নেওয়া হচ্ছে 145 টাকাও। গরমের প্রভাবের সময় যে মুরগিগুলো নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর কারণে অনেক ফার্ম খালি, যার কারণে ডিম একটু কম। আমাদের যা প্রয়োজন আমরা অতগুলো পাইতেছি না। স্বস্তি নেই মশলার বাজারেও। পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, রসুনের কেজি 180 থেকে 240 টাকা, আদার কেজিতে গুনতে হচ্ছে 200 টাকা। মানে ইন্ডিয়ান পেস্টটা যদি আইতো তাহলে আমাকে দেশি পেস্টের দাম তো মনে করলে কমতো, যাতে ইন্ডিয়ান পেস্ট না আসার কারণে এই পেস্টের দাম হলো বাড়ছে। 50 টাকার কেজির নিচে নেই আলু। সপ্তাহের ব্যবধানে বেগুন, করলা সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গত সপ্তাহে বেড়ে যাওয়া মুরগির দাম এই সপ্তাহেও বেশিতেই বিক্রি হচ্ছে। মুরগির সাথে সাথে বেড়েছে ডিমের দামও। এছাড়া বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। কাঁচামরিচ সপ্তাহের ব্যবধানে 40 টাকা পর্যন্ত বেড়েছে। এই পরিস্থিতিতে বাজার তদারকির দাবি ক্রেতাদের। চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বেড়েছে মুরগির দাম। এই সপ্তাহে ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হয়েছে 230 টাকায়। সোনালী মুরগি 30 টাকা বেড়ে 390 টাকা এবং দেশি মুরগি 50 টাকা বেড়ে বিক্রি হয়েছে 650 টাকায়। মুরগির পাশাপাশি বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম 20 টাকা বেড়ে বিক্রি হয় 140 টাকায় এবং হাঁসের ডিম 280 টাকা ডজন বিক্রি হয়েছে। কোনো আড়তে ডিম নাই, তাই বাজারে বলতেছে ডিমও আসতেছে কম, তাই দেখছি আড়তরা আপনার ডিম সাপ্লাইও কম হচ্ছে, আপনার দাম ধরে রাখছে। খুলনায় মুরগি ও ডিমের পাশাপাশি বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। কাঁচামরিচটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 30-40 টাকা কেজিতে বাড়তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যা আমাদের জন্য মধ্যবিত্তের জন্য খুব হিমশিম খেয়ে যাচ্ছে আমরা। এদিকে রাজশাহীতে বেড়েছে পেঁয়াজ, আলু ও আদার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ 5 টাকা বেড়ে বিক্রি হয় 65 টাকায়। আলুতেও কেজিতে 5 টাকা বাড়তি, বিক্রি হয়েছে 50 টাকা দরে। আর কেজিতে 60 টাকা বেড়ে 240 টাকায় বিক্রি হচ্ছে আদা। সবকিছুর দাম একটু বেশি, তার মধ্যে কাঁচামরিচ তো অনেকটাই বেড়ে গেছে, পেঁয়াজের দামও বেশি, বেগুনও বেশি, সবকিছুর দামই বেশি। আর সব জিনিসের দাম বেশি, যার কারণে ডিমের প্রভাবটা পড়ে, এই কারণে ডিমের দামটা বেড়ে গেছে। বগুড়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল, সিনেটে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। বিদায় নিচ্ছেন পিটার হাস। সারা দেশে আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। এরপর বাড়বে তাপমাত্রা। মাসের শেষে তীব্র তাপপ্রবাহের শঙ্কা। হজযাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। তবে এখনও 30,000-এর বেশি যাত্রীর ভিসা ইস্যু হয়নি। হজ অফিস থেকে জানিয়েছে, এবার অনলাইনের মাধ্যমে এজেন্সিগুলো যাত্রীদের ভিসা করতে পারছেন। শুক্রবার সকাল পর্যন্ত 51,529 হজযাত্রীর ভিসা হয়েছে। শনিবারের মধ্যে বাকিদের ভিসাও হয়ে যাবে। তবে কোনো কারণে কারো ভিসা বাকি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হজযাত্রার দ্বিতীয় দিনে আজ 9টি ফ্লাইট ঢাকা ছাড়বে। সকাল পর্যন্ত 4,760 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এবছর বাংলাদেশ থেকে 85,115 জন সৌদি আরবে হজ করতে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,420 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন 80,695 জন। 30,000-এরও বেশি ভিসা ইস্যু করা বাকি আছে আমাদের। যেহেতু আমাদের হাতে 2 দিন আছে, আজকে এবং আগামীকাল, আমরা আশা করি এই 2 দিনের মধ্যেই সবগুলি ভিসা আমরা করতে পারবো এবং সবগুলি এজেন্সিকে এই বিষয়ে জানানো হয়েছে। ভিসা প্রক্রিয়া সহ সকল প্রক্রিয়ার সাথে সৌদি গভর্নমেন্টের সাথে, বিশেষ করে মিনিস্ট্রি অফ হজের সাথে যোগাযোগ অব্যাহত আছে। যদি দেখা যায় শেষ মুহূর্তে কোনো ইস্যুস তৈরি হয়, তাহলে সেই বিষয়টা আমরা সৌদি কর্তৃপক্ষের আলোচনায় বসবো। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল। বৃহস্পতিবার তাকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন বিষয়টি রয়েছে মার্কিন সিনেটে। 2022 সালের 26 মার্চ থেকে চীনের বেইজিং দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে রয়েছেন মিল। সব ঠিক থাকলে রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকা দূতাবাসে পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এই অভিজ্ঞ কূটনীতিক। 2022 সালের 26 মার্চ থেকে চীনের বেইজিং দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে রয়েছেন মিল। এর আগে 2014 সালে ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান। ইউক্রেনের কিয়েভে ছিলেন মার্কিন দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক পরামর্শদাতা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরামর্শ ও আলোচনা সমালোচনার সময় বিশেষভাবে আলোচনায় আসেন পিটার হাস। নির্বাচন শেষের
5 মাসের মাথায় বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ ডেভিড মিলকে ঢাকায় পাঠাচ্ছে ওয়াশিংটন। মার্কিন সিনেটে প্রেসিডেন্ট বাইডেনের এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকা দূতাবাসে পিটার হাসের জায়গায় দেখা যাবে ডেভিড স্লেটন মিলকে। 2021 সালের 18 ডিসেম্বর সিনেটে পিটার হাসের মনোনয়ন চূড়ান্ত হয়। দায়িত্ব নেন 2022 সালের 15 মার্চ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিল্লি কাছে আর বেইজিং দূরে, তাই দ্বিপাক্ষিক সফরে চীনের আগে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পেও অর্থায়নে আগ্রহী ভারত। এছাড়া নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের সম্মতি দিয়েছে নয়াদিল্লি। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। ঘণ্টাখানেকের আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। এছাড়া নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারে অনাপত্তি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভিসা প্রক্রিয়া সহজ করা, সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার বিষয়েও আলোচনা হয়। আমরা কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা জানেন যে ভারতে প্রচুর লোক আমাদের দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে। সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। এদিকে বিকেলে পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। সচিব জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় সবাই। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন। সব ধরনের এলিমেন্টসই থাকবে আমাদের পারস্পরিক সম্পর্কের যে পলিটিক্যাল বিষয়গুলো আছে বা ইকোনমিক বিষয়গুলো আছে বা ইভেন সিকিউরিটি বিষয়গুলো আছে, সবগুলো নিয়ে আলোচনা হবে, প্লাস রোহিঙ্গা বিষয়টি। এ সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন পররাষ্ট্র সচিব। সেফ অ্যান্ড সিকিউর অ্যান্ড স্টেবল বর্ডার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন টাঙ্গাইল ও নরসিংদীর 2 বিএনপি নেতা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল সদরের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী। আগের নির্বাচনে ভোট ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেন। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দের আগে প্রার্থিতা প্রত্যাহার করেছেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও 4 বারের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীর আর কোথাও নেই। এদেশে চিকিৎসা সহ যে কোনো প্রয়োজনে হিন্দু মুসলিম সবাই একে অপরের প্রয়োজনে এগিয়ে আসে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সভায় এসব জানান তিনি। পরে মন্দিরটিতে আবারও সাপ্তাহিক ফ্রি ক্লিনিক ব্যবস্থা চালুর জন্য কমিটির প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তারা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় সরকারের নানা পদক্ষেপের প্রশংসা করেন। সেই বাংলাদেশ, যে বাংলাদেশে যখন ঈদ হয় তখন আমরা হিন্দুরা, সনাতন ধর্মীরা আমরা হসপিটালে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি, এবং যখন পূজা হয় মুসলমান ভাইরা তখন কাজ করে। তো এইরকম সম্প্রীতির দেশ বাংলাদেশে আর ছাড়া আর কোথাও আছে বলে আমার জানা নাই। লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে দিন দিন কমছে গমের আবাদ। ন্যায্য মূল্য না পাওয়ায় গম আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কৃষকরা। এর বদলে ভুট্টা, আলু, তামাক সহ অন্যান্য ফসল চাষাবাদে ঝুঁকছেন। 2016-17 অর্থ বছরে ঠাকুরগাঁওয়ে 67,820 হেক্টর জমিতে গম চাষ হয়। 2023-24 অর্থ বছরে আবাদ নেমেছে 30,000 হেক্টরের নিচে, 7 বছরে অর্ধেকের কম।
সরকার নির্ধারিত দাম না পাওয়ায় গম আবাদে লাভ থাকছে না। এতে গমের বদলে ভুট্টা, আলু, তামাক সহ অন্যান্য ফসল চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। আমি তো আগে গম করতেছিলাম, গমে তো পত্তা নাই, এখন ভুট্টা করতেছি। এখন দেখি ভুট্টাতে কি হয়। অন্য অন্য ফসলের লাভ বেশি, যেমন আলু, কুরমা, ভুট্টা, এগুলাতে আমাদের ফসল ভালো হয়। একই অবস্থা লালমনিরহাটে। চলতি মৌসুমে সেখানে মাত্র 935 হেক্টর জমিতে গম আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 65 হেক্টর কম। গমের দামটা ন্যায্য মূল্য তারা পাচ্ছে না কৃষকরা, এই কারণে গম আবাদ বন্ধ। আগে তো প্রচুর গম আবাদ করছিলাম, এখন করি না, এখন পোষায় না। 1200 টাকা গম, সেই জন্য আমরা বেশি গম আবাদ করি না। আমরা ভুট্টিয়াতে এবছর আবাদ করি লাগছি, ভুট্টি আবাদ করি। কৃষি বিভাগ বলছে গম চাষ বাড়াতে সরকার ভর্তুকি দিচ্ছে। এছাড়া উচ্চ ফলনশীল গম আবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের গম যেহেতু আমদানি নির্ভর ফসল, সেক্ষেত্রে আমরা কিন্তু গমের উৎপাদনটা যেন ঠিক থাকে সে ব্যাপারে কিন্তু যথাযথ যে প্রচেষ্টা সেটি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চালিয়ে যাচ্ছে। কৃষক পর্যায়ে গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদনের বিষয়গুলো নিশ্চিত করছি। প্রণোদনার মাধ্যমে আমরা কিছু তাদেরকে হয়তো বীজ এবং সার সহায়তা দিই, প্রদর্শনী করে থাকি। সেগুলোতে আমরা বিনামূল্যে সার, কীটনাশক বা তাদের যে বীজ এগুলো আমরা সরবরাহ করি। দেশে প্রতি বছর গমের চাহিদা রয়েছে 70 লাখ টন, আর উৎপাদন হয় মাত্র 12 লাখ টন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে উপজেলার হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে 19 জনের বিরুদ্ধে মামলা করেন হামলার শিকার সাংবাদিক গুলজার হোসেন। তিনি অভিযোগ করেন, ভোটে প্রভাব বিস্তার করতে গিয়ে মনিরুল হক মিঠু ও তার সহযোগীরা পুলিশ সদস্য সোহেল রানাকে মারধর করেন। এ সময় পাশ থেকে ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন সাংবাদিক গুলজার হোসেন। পরে তারা সোহেলকে রেখে গুলজারের ওপর হামলা করেন। তার মুঠোফোন, পকেটে থাকা টাকা, প্রেস আইডি ও পর্যবেক্ষক কার্ড ছিনিয়ে নিয়ে মারধর করে। পরে অন্য সাংবাদিকেরা এসে তাকে উদ্ধার করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মোহাম্মদ রাজীব খান জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মেহেরপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার গভীপুর গ্রামের স্কুল পাড়ায় তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে গৃহবধূ সালেহা খাতুন ও তার স্বামী এলাহি বক্সের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা দেশি ধারালো অস্ত্র দিয়ে সালেহাকে আঘাত করেন এলাহি বক্স। পরে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা সালেহাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। এদিকে চট্টগ্রামে দুই পক্ষের মারামারির মাঝে পড়ে ছুরিকাঘাতে মেহেদি হাসান নামে এক যুবক মারা গেছেন। গতরাতে ইপিজেড থানার আকমল আলী রোড চৌরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রিফাত ও জসিম নামে আরও 2 জন আহত হয়েছেন। রমজানের কাছ থেকে টাকাটা নিয়েছিল, এই টাকাগুলো টাকা পরিশোধের বিষয় নিয়ে পরিশোধের বিষয় নিয়ে তাদের মাঝে মনোমালিন্য চলতেছিল। গতকাল দুপুরে হঠাৎ করে তাদের ভিতরে এখানে ফ্যাক্টরির ভিতরে তাদের মাঝে মারামারি সহ হাতাহাতি হয়। সরকারি নানা দপ্তরে পদ খালি প্রায় 5 লাখ, অথচ প্রতি বছরই বাড়ছে বেকারত্বের হার। শিক্ষা গবেষকেরা বলছেন, নিয়োগে দীর্ঘসূত্রিতা, বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া সহ নানা কারণে এই অবস্থা। এই অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি, পুরোদমে নিয়োগের কাজ শুরু করেছে তারা। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে এখন বেকার 25,90,000। গত বছর তা ছিল 24,70,000-এ। এক বছরে বেড়েছে 1,20,000। অন্যদিকে সরকারি দপ্তরে পদ খালি আছে 5 লাখের মতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, 19,151 পদের বিপরীতে কর্মরত আছেন 13,96,818 জন। চাকরি প্রার্থীরা বলছেন, বেশিরভাগ নিয়োগ শেষ হতেই লেগে যাচ্ছে 4 থেকে 5 বছর। কিছু পদে আবার আবেদনের পর পরীক্ষার জন্যই অপেক্ষা করতে হয় 3 থেকে 4 বছর। যে পরীক্ষাগুলো হয় সেগুলোর নিয়োগের ভেরিফিকেশন বলেন কিংবা আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলো শেষ করতে করতে আপনার চাকরি পাওয়ার পরেও দেখবেন যে 1-2 বছর কেটে গেছে। যে পদগুলো ফাঁকা আছে এগুলো তো তাড়াতাড়ি নিয়োগ হচ্ছে না।
এই অবস্থা চলতে থাকলে বেকারত্বের হার আরও বাড়বে বলে সতর্ক করছেন শিক্ষা গবেষকরা। বলছেন শুধু দ্রুত নিয়োগ নয়, সংকট থেকে বেরিয়ে আসতে কর্মসংস্থান তৈরি করতে হবে বেসরকারি খাতে। উদ্যোক্তা হতে তরুণদের জন্য তৈরি করতে হবে অনুকূল পরিবেশ। সরকারি যেখানে যেখানে পদ খালি আছে, কারণ পদকে লোক নেবে কেন? লোক নিলেই তো কাজ হবে, কাজ হলে সেটাও তো উন্নয়ন, কাজ হলেই তো জিডিপি বাড়বে। এদিকে নিয়োগ বিলম্বের জন্য করোনাকে কারণ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন তা পুরোদমে চলছে উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, চাকরির পরীক্ষা এগিয়ে আনতেও সচেষ্ট তারা। সরকারি যে শূন্য পদগুলো আছে, যথাযথ সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করে আমাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, এবং সেটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা আমাদের কার্যক্রমের মধ্যে রাখব। এদিকে প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের ভয়ে দীর্ঘদিন পদ খালি থাকার পরও নিয়োগ পরীক্ষা নিচ্ছে না অনেক সরকারি দপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকল্প পরিচালক বদল হয়েছেন 4 জন। প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে 2 বার। তারপরও কাজের অগ্রগতি শূন্য। এই অবস্থা মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস প্রকল্পে। কর্মকর্তারা বলছেন, জনবল নিয়োগ না হওয়া এবং স্থান সংকটের কারণেই এখনও শুরু করা যায়নি কাজ। দেশে প্রতি বছর প্রায় 50,000 মানুষের কিডনি বিকল হয়। ডায়ালাইসিস করেই বাঁচতে হয় এসব রোগীকে। ডায়ালাইসিস সেন্টারগুলো রাজধানী কেন্দ্রিক হওয়ায় চরম ভোগান্তিতে জেলা পর্যায়ের রোগীরা। এসব রোগীদের ভোগান্তি ও অর্থ ব্যয় কমাতে 2020 সালে অনুমোদন পায় কিডনি ডায়ালাইসিস প্রকল্প। বরাদ্দ প্রায় 300 কোটি টাকা। 15টি মেডিকেল কলেজে 50 বেড করে আর 44টি জেলা সদর হাসপাতালে হবে 10 বেডের ডায়ালাইসিস ইউনিট। ডিস্ট্রিক্ট হসপিটালে 2-1টা ডায়ালাইসিস বিভিন্ন জায়গায় প্রাইভেটলি হচ্ছে, 2-3টা মেশিন করে, সব ডিস্ট্রিক্টেও নাই। সেক্ষেত্রে যদি আমরা অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার সহ ডায়ালাইসিস সেন্টারতে খুলে, তার সব অন্তত 44টি ডিস্ট্রিক্টের লোকজন এই ডায়ালাইসিস সেবা নিতে পারবে। এটা জায়গা যদি অ্যাডিকুয়েট হয়, আমরা কমপ্লিট 100% জোনের মধ্যে কমপ্লিট করার একটা প্ল্যান আছে। তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। শেষ করতে হবে 2025 সালের জুনের মধ্যে। কিন্তু 3,874 জনবল নিয়োগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত জায়গা। অবকাঠামো বুঝে পেলে আমরা তখন ডায়ালাইসিস যন্ত্রপাতি কেনার প্রক্রিয়ার দিকে আগাতে থাকি। ইন দ্য মিন টাইম জনবল নিয়োগ চলতে থাকে। তো মেইনলি অবকাঠামোগুলি অনেকগুলি বাকি আছে আমাদের। জনবলটা আমরা সমস্যা মনে করছি না, সমস্যা মনে করছি লজিস্টিক, স্থাপনা এবং যন্ত্রপাতি ক্রয়, এ দুটো আর কি। কিডনি ডায়ালাইসিস প্রকল্পে 4 বছরে অর্থ ব্যয় হয়েছে 2 লাখ টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।